400 বছরের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই মহল আরঙ্গবাদ, এটি লালবাগ কেল্লা নামে পরিচিত। পুরান ঢাকার লালবাগ কেল্লা অতি জনপ্রিয় ও একটি দর্শনীয় স্থান। মোগল আমলের এই প্রাচীন স্থাপনাটি ঢাকা শহরের বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। নিউ ব্লগ 39। আজকের ঘোরাঘুরি লালবাগ কেল্লা। পুরান ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি দুপুর নাগাদ। কালকে বেশ রাত করে ফেরার কারণে আমরা কিন্তু দুপুরের পরপরই রওনা হয়েছি লালবাগের কেল্লার উদ্দেশ্যে। গতবারের মতো সঙ্গে আছে রানা ভাই। তো দ্রুতই দৃশ্যপট পরিবর্তন হচ্ছে, আমরা কিন্তু খুব দ্রুতই এগিয়ে চলছি। তবে ধারণা করা হয়েছে বা আমরা কিন্তু আলোচনা করে নিয়েছি আগে থেকেই, আমরা পুরান ঢাকা পর্যন্ত যাওয়ার আগেই ঢাকা ভার্সিটির ওইখানে হলে আমরা বাইকটা রেখে রিকশায় যাব। আজকে রিকশায় অনেক দিন চড়া হয় না, সেই ফিলটা আমরা নিব এবং চারপাশ সুশোভন বা সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখব। এটি খুব ইচ্ছা ছিল অনেক দিন থেকেই। তো যাই হোক, আমরা কিন্তু খুব সহজেই ঢাকা শহরের মূল কেন্দ্রবিন্দু পার হয়ে এসেছি। এবার সামনের দিকে যাওয়ার পালা। এই মুহূর্তে আছি সোনারগাঁ, আর সামনেই শাহবাগ। শাহবাগ পেরিয়ে আমরা ঢুকে পড়ব ঢাকা ভার্সিটি এলাকায়। আর সেখানে গিয়ে দেখতে দেখতে আমরা শাহবাগ গোলচক্কর পেরিয়ে এলাম। আর এখন বাইকটি সাবধানে রাখার পালা। $80 মামা। 60 টাকা মামা। না মামা, 80 টাকা করে যাওয়া যাবে। ঠিক আছে, চলে। রানাভাই যতক্ষণ থাকে ততক্ষণ রানাভাই কথা বলে, সেটাই আমি চাই। তাকে তো সবসময় পাওয়া যায় না। তো রানাভাই, না, আমরা আসলে আজকে রিক্সায় উঠেছি বিশেষ একটা কারণে, সেটা হচ্ছে পান্নু ভাই অনেকদিন পর ঢাকায় এসেছে। রিক্সায় ওঠা হয় না অনেকদিন। আমরা বাসেও বা সিএনজিতে যেতে পারতাম। তো ঢাকা শহরের অন্যতম একটা ঐতিহ্য হচ্ছে রিক্সা। তো আমরা চাই আমাদের মাধ্যমে অডিয়েন্সও রিক্সা ভ্রমণটা দেখে। যারা অনেকে রিক্সায় ওঠেন না বা ভ্রমণ করেন না, তাদেরও হয়তো একটা নস্টালজিয়া কাজ করবে, তাদেরও ইচ্ছা করবে রিক্সা উঠতে। একদম কথা সত্যি কথা, কারণ আমিও অনেক দিন যাবৎ বাইকে চলতে চলতে ক্লান্ত, আর বাইকের পরে নির্ভরশীল হয়ে পড়েছি। সেক্ষেত্রে অবশ্যই আমি চিন্তা করি যে রিক্সায় উঠলে যে ফিলটা পাওয়া যায় সেটা কিন্তু আসলেই অন্য কিছুতে নেই। তো সেটার জন্যই আজকে আমার রিক্সায় ভ্রমণ করছি। শহরকে দেখা এবং চেনার জন্য দ্রুত গতিসম্পন্ন যানে বসে কখনোই লক্ষ্য করা যায় না। সেক্ষেত্রে রিকশায় চলাচলের মাধ্যমে আমরা কিন্তু প্রত্যেকটি স্থাপনায় চোখ থেকে দেখছিলাম আর মন ভরাচ্ছিলাম। তো দেখতে দেখতে আমরা চলে এলাম হাজী সেলিম বিশ্ববিদ্যালয় কলেজের প্রান্তে। আর এরই পাশেই রয়েছে লালবাগ কেল্লার সুউচ্চ প্রাচীর। লালবাগ কেল্লার প্রবেশ মূল্য 20 টাকা। সার্কভুক্ত দেশগুলোর জন্য প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা। বিদেশি পর্যটকদের জন্য জনপ্রতি 200 টাকা মূল্য ধার্য করা হয়েছে। 5 বছরের নিচে শিশুদের কোনো টিকিট প্রয়োজন নেই। এবার জেনে নিই লালবাগ কেল্লা কবে কখন খোলা থাকে। লালবাগ কেল্লা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত খোলা থাকে। অক্টোবর থেকে মার্চ মাসে লালবাগ কেল্লা খোলা থাকে 9টা থেকে 5টা পর্যন্ত। মাঝখানে দুপুর 1টা থেকে 1:30 পর্যন্ত বন্ধ থাকে। লালবাগ কেল্লা সাপ্তাহিক রবিবার বন্ধ থাকে। এছাড়াও প্রত্যেকটি সরকারি ছুটির দিনেও লালবাগ কেল্লা বন্ধ রাখা হয়। লালবাগ কেল্লার যে 3টি গেট রয়েছে তার প্রথমটি দিয়ে ঢুকলেই আপনাদের চোখে পড়বে পরিবিবির মাজার। এটি মূলত লালবাগ কেল্লার মূল আকর্ষণ, যেটি আমাদের সবসময় লালবাগ কেল্লার স্থাপনা হিসাবে পরিলক্ষিত হয়ে এসেছে।
পরিবিবির মৃত্যুর পর ভিতরে সমাহিত করা হয়, আর একে পরিবিবির সমাধি নামে আখ্যায়িত করা হয়। পরিবিবির মাজারের স্থাপনাটি চতুষ্কোণ। মূল সমাধিসৌধের কেন্দ্রীয় কক্ষের উপরের গম্বুজগুলো তামার তৈরি। এটি এমনই এক স্থান যেখানে আসলে ছবি তুলতে মন চায়, আর প্রতিটা মুহূর্তেই যেন নিজের এক অস্তিত্ব ফিরে পাই এবং ভালো লাগা কাজ করে। আপনারাও চলে আসবেন অবসর সময়ে, আশা করি সময়টাকে কাজে লাগাতে পারবেন। শুরুর দিকে এই কেল্লার নাম ছিল কেল্লা আরঙ্গবাদ। ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করার কারণে নবাব শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করেন। মুঘল আমল সমাপ্তির পর দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকে এই কেল্লাটি। 1844 সালে আরঙ্গবাদ থেকে এই কেল্লার নামকরণ করা হয় লালবাগ। সেই থেকেই এই কেল্লা লালবাগ কেল্লা নামে পরিচিত। কালের পরিক্রমায় কিছুটা মলিন আর ভঙ্গুর হয়ে গেলে 1910 সালে এর পুনর্সংস্কার কাজ করা হয়। ধীরে ধীরে দৃষ্টি আকর্ষণ করতে থাকে দর্শনার্থীর। এই দালানের নিচতলা ছিল হাম্মামখানা, উপরের তলা ছিল কোর্ট বা দেওয়ানে আম। শায়েস্তা খাঁ নিজে এই ভবনে বাস করতেন, আর এটাই ছিল তার বিচারালয়। আমরা এখন উপর তলায় উঠছি, অর্থাৎ যেখানে ছিল শায়েস্তা খাঁর দেওয়ানি আম। এটি সংস্কার কাজ চলছে, যে কারণে আমরা পুরোপুরি পৌঁছাতে পারি না, তবে গ্লাস ঢাকা অংশ থেকে বাইরের অংশ পরিলক্ষিত হয়। অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখান থেকে দেখে মুগ্ধ হই। প্রত্যেকটি ইট যেন মনে করিয়ে দিচ্ছে সেই প্রাচীনকালের ঐতিহ্যের কথা, তখন সময়ের লোকচিত্রের কথা জানান দিয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে। এবার ভিতরে ঢোকার পালা। এটি হলো সম্রাটের সেই হাম্মামখানা, যেখানে প্রাকৃতিক আলোর ব্যবস্থা রয়েছে, সেটি দেখলেই বুঝতে পারছেন। উপর থেকে এমনভাবেই এটি তৈরি করা হয়েছে যাতে সরাসরি সূর্যের আলো প্রবেশ করে এটিতে বাড়তি আলোর প্রয়োজন না হয়। এখানে গরম পানি এবং ঠান্ডা পানি আসার ব্যবস্থা রয়েছে। সম্রাট যাতে নেমে গোসল করতে পারে, এটি তারই উদ্দেশ্যে নির্মিত। আর গোসল করার পর পানি ঝরার জন্য সামনের এই অংশে দাঁড়িয়ে থাক, যাতে করে সরাসরি পানি নেমে যেতে পারে দুপাশ ধরে। এটি শৌচালয়। প্রত্যেকটি অংশকেই তৈরি করা হয়েছে সুপরিকল্পিতভাবে। এটাই হচ্ছে গোসলখানা। আসলে তাদের সময়ের যে পরিস্থিতিটা এইভাবেই একটা সৌন্দর্যপূর্ণ ছিল, আভিজাত্যপূর্ণ যে কাজগুলো ছিল এইভাবেই ছিল। আসলে পুরো দিনের ব্যাপার সেবারই আলাদা। আগের কাছে কখনো ছোট ছিল এবং এইভাবে তৈরি করা হতো এবং প্রাকৃতিক আলোর জন্য সম্ভবত এইভাবে করা। ভিতরের ঘোরাঘুরি শেষে আবারও বাইরের প্রাকৃতিক পরিবেশে বেরোনোর পালা। ভিতরটা একটা অসাধারণ রূপ। অসাধারণ বলছি এই জন্য যে তখনকার সময় এই যে পরিবেশটা বা এই যে জিনিসটা তৈরি করা হয়েছে, এটি কিন্তু আসলে ভাবা যায় না। এখনকার সময়ে যদি ধরতে যাই আমি কিন্তু বিষয়টা খুবই সহজ মনে হবে, কিন্তু তখনকার সময়ে এই যে সৌন্দর্যটা বা এই যে তুলে ধরাটা বা এই যে আর্কিটেক্ট যে ডিজাইনগুলো, এগুলো আসলে অসাধারণ। যেটি আপনারা যদি সামনে থেকে দেখেন তাহলে এর মহত্বটা বুঝতে পারবেন যে কীভাবে এটা করা হয়েছে। এবং তখনকার সময়ের আর্কিটেক্টরা বা নির্মাণ শৈলী যারা তৈরি করেছে তাদের কিন্তু আসলে দক্ষতা ছিল বলা যায়। এটা বাংলাদেশের ক্ষেত্রে বা বাঙালির ক্ষেত্রে অনেক বড় গর্বের বিষয়। একদিকে যেমন নির্মাণ শৈলীগুলো দেখে অসাধারণ, ঠিক তেমনি এখানের ফুল বাগিচাগুলো যেন থরে থরে সাজিয়ে রাখা হয়েছে। এবং এটি যে এত নিপুণ হাতের ছোঁয়ায় যে এগুলো পর্যায়ক্রমে সাজিয়ে রাখা হয়েছে, এতেই মন ভালো করে দেয়। আশা করি আপনাদেরও মন ভালো হয়ে যাবে। দেখুন তাহলে। তো আমি যেটা দেখাবো এইখানের একটা পুকুরের বিষয়, যে দেখুন যে চার সাইডটা এভাবে বাধাই করা, এটি কিন্তু এটিই ছিল কেল্লার সব থেকে বড় পুকুর। ইতিহাস থেকে জানা যায়
সিপাহী বিদ্রোহের সময় এখানেই অনেক লাশ কবর দেওয়া হয়েছিল। লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় 1678 সালে। তৎকালীন মোগল সম্রাট আজম শাহ এর নির্মাণ কাজ শুরু করেন। দুর্গ নির্মাণ কাজ শুরু হওয়ার প্রায় 1 বছর পর মারাঠা বিদ্রোহ দমনের কাজে সম্রাট আজম শাহ চলে যাওয়ার পর দুর্গের নির্মাণ কাজ সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। নির্মাণের কাজ সম্পন্ন হবে কিনা তা নিয়েও দেখা যায় নানা সংশয়। শত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সম্রাট শায়েস্তা খাঁ লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করে দেন। সম্রাট শায়েস্তা খাঁর নির্মাণ কাজ শুরু করার প্রায় 4 বছরের মাথায় এই কেল্লার নির্মাণ কাজ আবারও বন্ধ হয়ে যায়। এরপর দুর্গটি নির্মাণের কাজ আর শুরু করা হয়নি। এরপর শায়েস্তা খাঁর মেয়ে পরিবিবি মারা যাওয়ার কারণে এই দুর্গের কাজ আর পরিচালনা করা হয়নি। তখন থেকেই এই দুর্গকে অপয়া বলে মনে করা হতো। শায়েস্তা খাঁও মনের দুঃখে ঢাকা ত্যাগ করে আর কখনো ফিরে আসেননি এই লালবাগে। আজকে লালবাগ কেল্লা থেকে, আর লালবাগ কেল্লায় আসার পরে আসলেই আমরা মুগ্ধ, কারণ এর যে সৌন্দর্য অপলক দৃষ্টি দিয়ে দেখলেও শেষ করা যায় না। আশা করি প্রত্যেকেই যখন সামনে থেকে এটাকে দেখবে প্রত্যেকেরই মন ভরিয়ে যাবে, মনে নাড়া দিয়ে যাবে। আজকে লালবাগ কেল্লা থেকে পুরানো ঐতিহ্যের জন্য গিয়েছিলাম আহসান মঞ্জিল, গিয়েছিলাম ইশাখার রাজধানী সোনারগাঁ, কিন্তু আমার কাছে এটি একটি অন্যরকম সৌন্দর্য লেগেছে, কারণ এর যে প্রাকৃতিক পরিবেশ এবং এই যে থরে থরে সুন্দর করে সাজানোর যে বিষয়টা, এটি আমার কাছে আসলেই মুগ্ধ করেছে আমাকে, যেটি আশা করি আপনারাও দেখলে বুঝতে পারছেন। আর নিজের চোখে না দেখলে এটি কিন্তু আসলেই বোঝানো সম্ভব নয় যে কত চমৎকার করে বা চমকপ্রদ করে এটাকে সাজিয়ে রাখা হয়েছে। আসলে যতই দেখছি ততই বেশি মুগ্ধ হচ্ছি। এই মসজিদটি নির্মিত হয় 1678 থেকে 79 খ্রিস্টাব্দে। বলা যায় প্রাচীন ঐতিহ্যের এই মসজিদটি মুঘল আমলের এক আদর্শ উদাহরণ। পরিবিবির মাজার থেকে প্রায় 70 ফুট পশ্চিমে এটি অবস্থিত। শত্রুদের প্রতিহত করার জন্য দুর্গের ভিতর যে সুড়ঙ্গটি নির্মাণ করা হয়েছিল এটি মূলত তার প্রবেশদ্বার, তবে এটি নানা কারণে বন্ধ করে রাখা হয়েছে। একটা সময় এটিতে দর্শনার্থীদের প্রবেশের কথা শোনা গেলেও বর্তমানে এটি বন্ধ রাখা হয়েছে। এই সুড়ঙ্গ নিয়ে স্থানীয়দের অনেক লোককথা রয়েছে। অনেকেই বলেন এই সুড়ঙ্গে প্রবেশ করলে আর ফেরার উপায় নেই, সেখানেই ঘটতে পারে সলিল সমাধি। একবার 2টি কুকুরকেও পাঠানো হয়েছিল এই সুড়ঙ্গে, তাদেরও আর খুঁজে পাওয়া যায়নি। এই যে জায়গাটি, এখানে এর আগেও আমরা বহুবার এসেছি, কখনো কাজের ক্ষেত্রে এসেছি, কখনো শুধুমাত্র ফটোগ্রাফি করার জন্য এসেছি। আজকে শুধুমাত্র দেখার জন্য এসেছি এখানে। তো আজকে আমরা আরেকটু গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখলাম বা ঘুরে দেখলাম। এখানে আসলে আমার যেটা মনে হয়, যেটা আমি ফিল করি, মনে হয় যে সেই সময়কার মানুষজন এখনও দেয়ালে কান পাতলে হয়তো তাদের কথোপকথন শোনা যাবে, যে তারা কথা বলছে, তাদের ভয়েস, যুদ্ধের সেই সময়গুলো মনে হয় এর আগের জন্মে, বা অনেকেই হয়তো পরজন্ম বা আগের জন্মে বিশ্বাস করে না। যদি আগের জন্মগুলো কিছু থেকে থাকে, আমার কেন যেন মনে হয় সেই সব সময় আমি ছিলাম, আমি সেই সব জায়গাতেই আবার ঘুরতে এসেছি। হ্যাঁ, মনে হয় যে এগুলো আমারই এলাকা, আমি ছিলাম এখানে। এটা কেন মনে হয় আমি জানি না, আসলেই আদৌ আগের জন্ম বলে কিছু আছে কিনা। আসলে এই যে বিষয়টা রানা ভাই আপনি বললেন, আমারও ঠিক এরকমই মনে হয়, কিন্তু এর কাছাকাছি একটু অন্যরকম। সেটা হচ্ছে আমার মনে হয় আমি সেই পুরোনো দিনগুলোতে চলে যাই, এবং সেই সময় মানুষরা যেভাবে বসবাস করতো, যেভাবে চলাফেরা করতো, আমি যেন তাদেরকে সচক্ষে দেখতে পাই। মানে সেই যে তরবারি নিয়ে, সেই যে ইচ্ছা করে, এটা একটা বললে ভুল হবে। আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি যেন চোখের সামনে দেখতে পাচ্ছি যে তারা তরবারি নিয়ে আছে, মানে তাদের ওই যে জীবনযাত্রাটা, ওটা আমরা যেন দেখতে পাচ্ছি। এরকমই আমাদের মনে হয়। ওরকমই আসলে, মানে আপনি যে বললেন আপনার কথাটা একরকম, একদিক থেকে আমার দিক থেকে মনে হয় যেন আমি ওই সময় চলে যাচ্ছি, বা ওই সময় হয়তো এখনই রাজা বের হয়ে আসবে, বা এখনই এসে সে কোনো কিছু একটা বলবে, বা তাদের সেই যে প্রতাপ, সেই যে বিষয়টা, এটা যেন এখনও ওই সামনে গেলে যেন আমার গায়ের ভিতর কাটা দেয়।
এই বিষয়টা আমার ভিতর চলে আসে। তো জানি না আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা, তবে ফিলটা সত্য। আসলে দর্শক, এই যে আমাদের ঘোরাঘুরি, এই যে ছবি তোলা, এখানে ভিডিও করার রেস্ট্রিকশন আছে, তারপর আমরা লুকিয়েই অনেকটা ভিডিও করছি। এগুলো কিন্তু আমাদের শুধু নিজেদের জন্য না, এগুলো কিন্তু আপনাদের জন্য। আপনারা যারা দূর দূরান্তে থাকেন, ঢাকার বাইরে থাকেন বা দেশের বাইরে থাকেন, যারা এখানে কখনো আসেননি, তারা যেন দেখে কিছুটা হলেও ফিল করতে পারে আমাদের এই দেশীয় ঐতিহ্যগুলো। মূলত সেজন্যই করা। তো এগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে, সত্যি সত্যিই ভালো লাগে, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, মন্তব্য করবেন। আপনাদের কাছে আমাদের এইটুকুই হচ্ছে প্রত্যাশা, আর বেশি কিছু না। তো আর ঘোরাঘুরি না, এখন বেরোতে হবে, কারণ আজকে বেশ লেটের দিকে আমরা প্রবেশ করেছি। তো যে কারণে আমাদের এখন আর বেশিক্ষণ থাকতে পারবো না, আর একটু সময় থাকতে পারলে ভালো লাগতো। হয়ে গেছে প্রায়, তো এদিকে সিগন্যাল দিচ্ছে, অ্যানাউন্স করছে মাইকে যে আপনারা সুশৃঙ্খলভাবে বের হয়ে যান। তো যাই হোক, আপনারা আসলে অবশ্যই একটু সময় হাতে নিয়ে আসবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আজকে লালবাগের কেল্লা থেকে আমরা এখান থেকে খুব দ্রুতই বের হয়ে পড়ি, আর সন্ধ্যার কিছু নাস্তা খেয়েই আমরা রওনা হই বাড়ির পথে। কারণ কালকে আমাদের যেতে হবে খুলনায়, যে কারণে খুব বড় জার্নি রয়েছে, আর যেটি সম্পূর্ণই ট্রাভেল করব বাইকে। এবং যাওয়ার পর সেখান থেকে চলে যাব পরের দিন গিলেতলা পার্ক। এটি খুলনার একটি ঐতিহ্যবাহী পার্ক, এবং এই পার্ককে ঘিরে গড়ে উঠেছে এক নান্দনিক পরিবেশ। আশা করি আপনারাও সঙ্গে থাকবেন, এবং প্রতিটি মুহূর্তে ঘুরে ঘুরে দেখাবো এই পার্কের প্রত্যেকটি কোনায় কোনায়। চলেন তাহলে যাওয়া যাক গিলেতলা পার্ক খুলনার উদ্দেশ্যে। আপকামিং ব্লগ 40।